অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট 10টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম 8টি পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিংক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির 9ম পর্ব। শুরু করছি তাহলে। মিনিট 10 হাঁটার পর পুরো দলটা থমকে দাঁড়ালো। সামনে ধুধু বরফ। পড়ন্ত সূর্যের আলো সেই বরফে পড়ায় রঙের ফোয়ারা উঠেছে সর্বত্র। কল্পনা বলল, আহ, কি সুন্দর। অরিন্দম গাঢ় গলায় বলল, ভয়ঙ্কর সুন্দর। শেষ বিকেলের নরম রোদ সোহাগী নারীর মতো এলিয়ে রয়েছে আদিগন্ত বরফের ওপর। আর তার ছোঁয়ায় আশ্চর্য রূপসী হয়ে উঠেছে পৃথিবী। অবশ্য এই পৃথিবীকে কখনো দেখেনি অরিন্দম। সাদা বরফের শরীরে ওই রোদ যে রঙের ঝর্ণা বইয়ে দিচ্ছে তার কোনো তুলনা তার জানা নেই। মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে হেসে ফেলল অরিন্দম। যে কোনো ভালো জিনিস দেখলেই তার কল্পনায় মহিলা এসে পড়ে, আর এই কারণে ক্রমাগত দায় বয়ে যেতে হচ্ছে তাকে। মেয়েদের সঙ্গ পেতে যে কোনো পুরুষেরই ভালো লাগে, কিন্তু যারা বঞ্চিত হয় তারাই নিন্দায় পঞ্চমুখ হয়ে ওঠে। কিন্তু এই মুহূর্তে তার মুখ মনে পড়ল কেন, যে বলেছিল, আমি যদি তোমায় না ভালোবাসতাম তাহলে সারা জীবন তোমার সঙ্গে থেকে যেতাম অরিন্দম। তোমার ভালোবাসায় অভিশাপ আছে। প্লিজ একটা কথা রেখো, কাউকে তোমার ভালোবাসা দিও না। সমস্ত শরীরে কাঁপুনি এলো। বুকের বন্ধ ঘরের বাতাস দরজা খুঁজে পাচ্ছে না। এই একটা কষ্ট, একটা দীর্ঘশ্বাস যে কোনো সুন্দরের সঙ্গে উঠে আসে বুকের পাঁজরায়, এসে ঘা মারে। সেই নারী যাকে বলেছিল, উদাসীনতা যে দূরত্ব বাড়ায় তা ভালোবাসা দিয়ে পূর্ণ করা যায় না, বরং এই ভালো, আমি থাকি আমার মতো, তুমি সমস্ত কাজ শেষ করো। মনের বয়স আমার কোনো কালে বাড়বে না, দেখো। এবার এখানে আসবার আগে মনে হয়েছিল দেখা করার কথা। প্রতি সপ্তাহে যার সঙ্গে শুধু টেলিফোনে যোগাযোগ, সেই নারীর মুখোমুখি হতে পারেনি যে অন্তত 10টি বছর। সে বলেছিল, আমি তো আছি, কে তোমার নামে কি বলল তাতে আমার কিচ্ছু এসে যায়নি, যখন তখন নিশ্চয়ই থাকবো। শুধু ফিরে আসা পর্যন্ত নিজেকে ভালো রেখো। দীর্ঘশ্বাস ফেলল অরিন্দম। যাকে সে অনবরত ভুলে থাকতে চায়, সে কেন যে কোনো সুন্দরের সামনে এসে দাঁড়ালে এমন দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। শব্দটা কানে যাওয়া মাত্র চমকে পিছু ফিরল সে। বিক্রম ছবি তুলছে মনের আনন্দে। ক্যামেরা ঘুরিয়ে সে অরিন্দমকে ধরল। ধরে চেঁচিয়ে বলল, দাদা, একটু মুভ করুন। কয়েক পা হাঁটল অরিন্দম, তারপরে সোজা ক্যামেরার দিকে এগিয়ে গেল। বিক্রম ওটাকে বন্ধ করে বলল, যা, আউট অফ ফোকাস হয়ে গেল। অরিন্দম এক মুহূর্ত দাঁড়ালো। ফোকাসেও ধরতে পারবে না। এই ধরাচুড়ো পড়ার পর আমার সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই, বুঝলে? রাত্রিবাসের আয়োজন সম্পূর্ণ। শেরিংয়ের লোকজন তৎপরতার সঙ্গে তাঁবু টাঙিয়ে ফেলছে একটা পাহাড়কে দেয়াল রেখে। বরফের ওপর দিয়ে প্রায় সিকি মাইল হেঁটে এসেছে ওরা। এখন পর্যন্ত ভেঙে পড়া বিমানের কোনো হদিশ চোখে পড়েনি। সহদেব অবশ্য বলেছে জায়গাটা খুঁজে বের করতে হবে, যে স্পটে পৌঁছে তা এখনো অনেক দূরে। দ্বিতীয়ত, মিস্টার সেন অথবা অগ্রবর্তী দলটির সঙ্গে তাদের ফারাক কতটা তাও বোঝা যাচ্ছে না। ওদের কোনো চিহ্ন নেই। হয় ওরা এগিয়ে যাওয়ার পর নতুন বরফ পড়েছে, নয় ওরা এগিয়েছে ভিন্ন রাস্তায়। এখন দলের প্রত্যেকের পোশাকই পাল্টে গিয়েছে। পায়ে বরফের জুতো উঠেছে। শরীর এবং পোশাকের ভার একত্রিত হওয়ায় নিজের উপর প্রথম দিকে নিয়ন্ত্রণ আনা যাচ্ছিল না। এই সিকি মাইল পথে তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু সহদেব আগামীকাল আরও সতর্ক হয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। কাল থেকে দলটাকে দড়ি ব্যবহার করতে হবে বলে সে জানিয়েছে। কোন বরফ কতটা পাতলা, কোথায় খাদ লুকিয়ে আছে তা জানা সম্ভব নয়। আজ বরফের উপর হাঁটার জন্য বিশেষভাবে তৈরি লাঠি ব্যবহার করেছে সবাই। জিনিসটা সত্যিই উপকারে এসেছে। এটাও সহদেবের আবিষ্কার। যেন সুইচ টিপে আলো নিভিয়ে দেওয়ার মতো সূর্য ডুবল। বসন্ত জেনারেটর চালিয়েছে। শেরিং প্রথম দিকে কিন্তু কিন্তু করছিল। বরফের উপর জেনারেটর চালানোয় সে অভ্যস্ত নয়। শব্দ বিপত্তি ঘটাতে পারে।
ঠিক হয়েছে, এর পরের ক্যাম্পে যখন চারপাশে বরফের পাহাড় খাড়া হয়ে থাকবে, সেখানে জেনারেটর ব্যবহার করা হবে না। আজ একটু মজা হলো। দুটো তাঁবুর একটায় আজ ২ জন লোক কম। বেশ বোঝা যাচ্ছিল বসন্ত চাইছে ৬ জন সমান সংখ্যায় দুটো তাঁবুতে থাকুক। শেষ সিকি-মাইল হাঁটার পর কল্পনা হঠাৎই বেশ কাহিল হয়ে পড়েছিল। এখানে পৌঁছে একদমই হাঁটাহাঁটি করেনি। সে এবার উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি বিক্রমবাবুদের ওখানে যাচ্ছি। বসন্ত চমকে উঠল। তুমি যাবে মানে? কথাটায় তো একটুও রহস্য নেই। আছে বলে মনে হচ্ছে সহদেববাবু? কল্পনার গলা শীতল। সহদেব ম্যাপ নিয়ে আলোর সামনে বসে কী সব আঁকিবুকি কাটছিল। অবাক হয়ে মুখ ফিরিয়ে দেখল। বসন্ত ঝাঁঝালো গলায় বলল, তোমাকে যেতে হবে না। কেন? গেলে কি ক্ষতি হবে? আহ, বড্ড জিদ করছো। আমি চাই না তুমি ঠক্করের সঙ্গে এক তাঁবুতে থাকো। লোকটাকে তো তুমি পছন্দও করো না। মিছিমিছি সমস্যা তৈরি করো না। পরিস্থিতি কি সবসময় একরকম থাকে? আর কে কি চাইছে সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি কি চাইছি সেটাই বড় কথা। অরিন্দম কাঠের বাক্সে বসে ওদের সংলাপ শুনছিল। সে ঠিক বুঝতে পারছিল না কল্পনা যা বলছে তার পেছনে অভিমান কাজ করছে কিনা। সে উঠে দাঁড়ালো। কল্পনা, ওই তাঁবুতে আমিই যাব ঠিক করেছিলাম। তুমি বরং এখানেই থাকো, বসন্তও যখন চাইছে। আমি চাইছি মানে? বসন্ত প্রতিবাদ করার চেষ্টা করল। ঠক্করের সঙ্গে ওর থাকাটা উচিত হবে আপনি বলুন। এ সময় শীতে কাঁপতে কাঁপতে বিক্রম তাঁবুতে ঢুকল। ইম্পসিবল। ওই তাঁবুতে আমি থাকতে পারবো না। বসন্ত জিজ্ঞাসা করল, কেন? আবার কি হলো? তাঁবুতে ঢোকার পর থেকেই দেখছি কনস্ট্যান্ট আমার দিকে তাকিয়ে আছে। একদম খুনির চোখ। এক মুহূর্তের জন্যও নজর সরালো না। আমি জিজ্ঞাসা করলাম কি দেখছে? ও শুধু একটু হাসলো, কথা বলল না। বসন্ত বলল, রাবিশ। ঠিক আছে, আমিই থাকবো ওখানে। আমি থাকলে তো তোমার কোনো প্রবলেম হবে না। চলো আমার সঙ্গে। বসন্ত প্রায় জোর করেই বিক্রমকে নিয়ে বেরিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে হাসিতে ভেঙে পড়ল কল্পনা। শব্দটা যেন ফোয়ারার মতো ছিটকে উঠল। সহদেব জিজ্ঞাসা করল, কি হলো? হাসছেন কেন? হাসি থামালো কল্পনা। হাসি পেল। জানেন, রাগ সবসময় অপকার করে না। অরিন্দম দা, আজ আপনার সঙ্গে অনেক রাত পর্যন্ত গল্প করব। আপত্তি আছে? মাথা নাড়ল অরিন্দম। আছে। আমি খুব টায়ার্ড। একটু মদ্যপান করে চটপট ঘুমিয়ে পড়তে হবে। ধুৎ, আপনি একদম বেরসিক। কল্পনা তার ট্রানজিস্টার বের করল ব্যাগ থেকে। খুব মনোযোগ দিয়ে স্টেশন ধরার চেষ্টা করছে সে। অরিন্দম মেয়েটির দিকে তাকালো। হঠাৎ বেশ আত্মপ্রসাদ অনুভব করল সে। নিজেকে বড় করে তোলার মধ্যেও এক ধরনের চোরা সুখ আছে। মাঝরাতে ঘুম ভেঙে গেল অরিন্দমের। সে চোখের সামনে হাতের কবজি নিয়ে আসতে সময়টা দেখতে পেল 11:20। অথচ মনে হচ্ছে মধ্যরাত। স্লিপিং ব্যাগের মধ্যেও একটা কনকনে ভাব যেন ঢুকে আছে। তাঁবুর ভেতর এখন শুধু নিঃশ্বাসের শব্দ। বাইরে বাতাস বইছে। মাঝে মাঝে অদ্ভুত শব্দ হচ্ছে। অনেক ভেবে মনে হলো ওটা বরফ পড়ার হলেও হতে পারে। এবং এইরকম রাত্রে কেউ যদি হাঁটতে চায় তবে তার মৃত্যু অনিবার্য। মিস্টার সেনের জন্য কষ্ট হলো অরিন্দমের। শুধু হিরে না, সেই সঙ্গে শেষ পর্যন্ত ভালোবাসার পেছনেও ছুটছিলেন ভদ্রলোক। আজ লাচেন থেকে নিয়ে আসা দেশি মদ খুব কাজে দিয়েছে। কিন্তু এই যে ঘুম ভাঙল, তার জোড়া লাগার আশু সম্ভাবনাও দেখা যাচ্ছে না। শুটিংয়ের সময় তাদের পাহাড়ে থাকতে হয়েছিল, কিন্তু এভাবে বরফের মধ্যে বাস করতে হয়নি। বরফে তারা যেত শুটিংয়ের প্রয়োজনে। অরিন্দম একটু ঘুমের জন্য কাতর হলো। তার কাছে ঘুমের ওষুধও আছে। কলকাতায় তাকে প্রায়ই খেতে হয়, কিন্তু সেটাকে পেতে হলে স্লিপিং ব্যাগ এবং হ্যামক থেকে নামতে হবে, যেটা এই মুহূর্তে ভাবাই যাচ্ছে না। অন্তত -4-এ নেমে গেছে তাপমাত্রা। সে নিঃশ্বাসের শব্দগুলো আলাদা করার চেষ্টা করল। তারপরে আবিষ্কার করল নিঃশ্বাস পড়ছে একজনেরই। হাসি পেল অরিন্দমের। জেনারেটর বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। তাঁবুর ভেতরে ঘন অন্ধকার। কিন্তু পৃথিবীর রহস্যময়ী নারীরা যে ঘুমের মধ্যেও শব্দহীন থাকেন, এটাই তার অজানা ছিল। শেষ পর্যন্ত ট্যাবলেট নিতে স্লিপিং ব্যাগ থেকে শরীরটাকে বের করল সে।
ঠান্ডা যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরছে। যদিও এখন তার শরীরে দার্জিলিংয়ের শীতের মোকাবেলা করার পোশাক, তবু মনে হচ্ছে এগুলো কিছুই নয়। যতটা সম্ভব ধরাচুঁড়ো পড়ে নিল অরিন্দম। ছোট্ট টর্চ জেলে সুটকেসটাকে খুঁজল। সহদেব সেনের ঘুম বেশ গভীর। কিছু কিছু মানুষ এরকম সুখী হয়। ট্যাবলেট বের করেই খেয়াল হলো জল দরকার। এখন জল খাওয়ার চেষ্টা মানে আত্মহত্যার শামিল। খাবার দেওয়ার সময় শেরিংয়ের লোক 2 বোতল গরম জল দিয়ে গিয়েছিল। তার অবশিষ্ট এখন বরফ হয়ে গেছে নিশ্চয়ই। সে বাতাসের শব্দ শুনতে শুনতে টর্চ জেলে এগুতে গিয়ে নিজেই বরফ হয়ে গেল যেন। কল্পনা নেই। ওর হ্যামকটা খালি। স্লিপিং ব্যাগ নিরীহের মতো পড়ে রয়েছে। সে তাঁবুর ভেতরটা টর্চ ঘুরিয়ে দেখল। এত রাতে কোথায় গেল মেয়েটা? কি করবে প্রথমে ভাবতে পারছিল না অরিন্দম। প্রয়োজনে এই ঠান্ডায় বাইরে গেলে কেউ এতক্ষণ না ফিরে আসবে না। অনেকক্ষণ সে জেগে আছে, কিন্তু কোনো পায়ের আওয়াজ কানে আসেনি। সহদেবকে ডাকতে গিয়েও মত পাল্টালো সে। কিন্তু সন্ধেবেলায় বসন্তর সঙ্গে যে গলায় কথা বলেছে, ঠক্করের সঙ্গে থাকবে বলে যেভাবে জেদ ধরেছিল, তাতে বোঝা গেছে ওদের মধ্যে কোনো ব্যাপারে চরম অশান্তি হয়ে গেছে। ট্রানজিস্টর খুলতে চেষ্টা করার পর মেয়েটা আর কারোর সঙ্গে কথা বলেনি। অভিমানের সঙ্গে ক্রোধ মিশলে মেয়েদের বোধশক্তি সচরাচর অকেজো হয়ে যায়। এক্ষেত্রে কল্পনা যদি আত্মহত্যা করতে চেষ্টা করে, তাহলে 8 ঘন্টার জন্য বাইরে হেঁটে বেড়ানোই যথেষ্ট। দ্রুত বরফের জুতো এবং বাকি পোশাকগুলো গলিয়ে নিয়ে এক হাতে লাঠি, অন্য হাতে টর্চ নিয়ে তাঁবুর বাইরে এসে দাঁড়ালো সে। হাওয়ার ধার এখন যে কোনো ব্লেডকেও হার মানাবে। নতুন বরফ পড়ছে চারধারে। তাঁবুটার শরীরে পুরু হয়ে লেপ্টে আছে। অন্ধকার এখন অনেক ফিকে, কিন্তু ঘন কুয়াশার মতো ধোঁয়াটে। এমনকি আশেপাশের তাঁবুগুলোকেও ভালো করে দেখা যাচ্ছে না। এই অবস্থায় সে কোথায় খুঁজতে যাবে মেয়েটাকে? একমাত্র শেরিং তার লোকজন নিয়ে সাহায্য করতে পারে এ সময়। বসন্তকে ডেকে তোলা উচিত। অরিন্দম টর্চ জ্বালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই শরীরে তুষারের ছোঁয়া পেল। বাতাসে কি মিশে আছে ওগুলো? মাথা নিচু করে সে হাঁটছিল। ঠক্করদের তাঁবুর সামনে দাঁড়িয়ে বুঝতে পারলো এখান থেকে চেঁচিয়ে ডাকলেও কারো ঘুম ভাঙবে না। সে তাঁবুর দরজাটা খোলার জন্য হাতড়াতে লাগলো। শোয়ার সময় সন্ধেবেলায় হাতে উলের গ্লাভস ছিল। এখন তার আঙুলের ডগা ভিজে উঠতেই বিদ্যুতের মতো কনকনানিটা শরীরে ছড়ালো। ভেতরে কি পায়ের আওয়াজ হলো? কেন জানে না অরিন্দম চকিতেই নিজেকে সরিয়ে নিল অনেকটা। হয়তো লাচেনের রাতের স্মৃতি তাকে সক্রিয় হতে সাহায্য করলো। দরজাটা খুলে গেল, কিন্তু কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না। চাপা গলায় অরিন্দম ডাকল, বসন্ত। সে নিজের গলার স্বর চিনতে পারছিল না। হারে বাস, হিরো সাহাব, আপ। ঠক্করকে দেখা গেল দরজায়, ছুরি হাতে এগিয়ে এসেছে। আমি ভাবলাম কোনো নয়া দুশ্মন। খুব ঠান্ডা, কি বলেন? বসন্তকে একটু ডেকে দাও তো, অরিন্দম আদেশের ভঙ্গিতে বলল। ঈশ্বর আর প্রেম যখন কোনো মানুষকে ডাকে, তখন সে আমাদের ডাক শুনবে কি করে? ঠক্কর চাপা গলায় হাসল। আসুন হিরো সাহাব, ভিতরে আসুন, নইলে আপনাকেও ডাক শুনতে হবে। তাঁবুর ভেতরে ঢুকে টর্চের আলো ঘুরিয়ে অরিন্দম বুঝতে পারল বসন্ত নেই। বিক্রম নাক ডাকিয়ে ঘুমাচ্ছে মাথা মুড়ি দিয়ে। ঠক্কর আবার হাসল। ডাইরেক্টর সাহাব এখন হিরো হয়ে গিয়েছেন। কখন বেরিয়েছে ও? অরিন্দম টের পাচ্ছিল কল্পনার জন্য তার উদ্বেগ এখন আর আগের মতো নেই। কমসে কম 8 ঘন্টা। আমি তো একটু আগে ড্রামা শুনে এলাম কিচেনের তাঁবুতে। ওটা তো খালি ছিল। ড্রামা? কি যাতা বলছো? কিচেনের তাঁবুতে ওরা গিয়েছে? ছেড়ে দিন ওসব কথা হিরো সাহাব। আপনার সঙ্গে আমার একটা হিসাব আছে। কি ব্যাপার? আমি আমার কাজের কোনো সাক্ষী রাখি না, সেটা একটা ব্যাপার। আর 2 নম্বরটাই এখন সবচেয়ে জরুরি। এ শালা ফিল্মের বাক্স যে পাওয়া যাবে না তা সবাই জানে। আমাকে ভালো টাকা দেয়া হয়েছে তাই যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি তা আপনি জানেন। ফটো খিঁচতে হবে। এ শালা ক্যামেরাম্যানকে তাই সঙ্গে রাখতে হবে। বাকি সব বিলকুল বাদ। হিসাবটা আমার ঠিক হবে সেইভাবে যা আপনি চান। আমি তোমার কথা বুঝতে পারছি না, ওরা কোথায়? দাঁড়ান দাঁড়ান, এর মধ্যে না বোঝার কি আছে? হীরের বাক্সটা যদি পাওয়া যায়, তাহলে আপনি আমার সঙ্গে আধা আধিতে আছেন।
টর্চ জ্বালা ছিল। তার আলো সরাসরি ঠক্করের মুখে নয়, তবু তার আদল দেখতে পাচ্ছিল অরিন্দম। সে পাল্টা প্রশ্ন করল, হীরের খবর পেলে কোথায়? আপনি একা কেন নিজেকে শের ভাবছেন? মেয়ে ছেলেটা একটা কুত্তাকে নিয়ে এসেছিল, এখন সেই কুত্তা বাঘ হয়ে গেছে। লাচেনে আপনি বাঘের মুখে পড়তে গিয়েও বেঁচে গেছেন। তুমি আমাকে ফলো করেছিলে সে রাতে? এই টিমে আমি একমাত্র আপনাকেই। ছোড় দিন, হিসেবটা ওইভাবেই হবে। তোমার মাথা খারাপ? যাদের হিরে তারা চলে গেছে আমাদের আগে। ঠক্কর হাসল। যাক না, খুঁজে যদি পায় তো বহুত আচ্ছা, আমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। এবার অরিন্দমের মেরুদণ্ডে যেন বরফের ছোঁয়া লাগলো। স্পন্সর কোম্পানি একজন খুনিকে পাঠিয়েছে দায়িত্ব দিয়ে, এবং তখনই তার মনে পড়ল রিভলভারটা তাড়াহুড়োয় নিয়ে আসা হয়নি। ওটা রয়ে গেছে স্লিপিং ব্যাগের ভিতরেই। ছুরি হাতে লোকটার মোকাবেলা করার কোনো ক্ষমতা নেই তার। এই সময় ঠক্কর প্রশ্ন করল, ফিরে এক বাত হিরো সাহাব, লাচেনের সমস্ত ঘটনাটা দেখার পর আপনি কাউকে বলেননি কেন? তুমি সেদিন কাজটা না করলে মিস্টার সেনকে বাঁচানো যেত না। এটা জবাব হলো না। যাক, আপনি কি হিসাব করলেন বলুন। ভেবে দেখি ঠক্কর, এত জলদি কোনো উত্তর হয় না। বেশ, ভাবুন। আপনার সঙ্গে রিভলভার আছে, কিন্তু আমার ছুরি রিভলভারের চেয়ে কম জলদি কাজ করে না। হিসাবটা তাহলে কালকের রাত পর্যন্ত তোলা থাক। বাইরে বেরিয়ে এলো অরিন্দম, কিন্তু সে প্রতি মুহূর্তে একটা দুর্ঘটনা আশঙ্কা করছিল। তাঁবু থেকে উড়ে আসতে পারে যে ছুরিটা, তার কর্মক্ষমতা সে লাচেনে দেখেছে। সাক্ষীকে কোনো খুনি বাঁচিয়ে রাখে না, কিন্তু যেহেতু তার কাছে রিভলভার আছে বলে লোকটার ধারণা, তাই অরিন্দম জোরে হাঁটতে লাগলো। তাঁবুর ভেতর ফিরে এসে অরিন্দম দেখল সহদেব তেমনি ঘুমাচ্ছে। কল্পনার হ্যামক এখনো শূন্য। হালকা হয়ে স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে যাওয়ার পরও কাঁপুনি যাচ্ছিল না। রিভলভারের শরীর ছুঁতেই মনে হলো ওটা বরফ হয়ে রয়েছে। হাতের ঘষায় সেটাকে উত্তপ্ত করতে করতে ঠক্কর সম্পর্কে অস্বস্তিটা কেটে গেল। আজ হোক বা কাল হোক একটা ফয়সালা করতেই হবে। কিন্তু কোন কারণে কল্পনা এই মারাত্মক ঠান্ডাতেও কিচেনের তাঁবুতে বসন্তের সঙ্গে কথা বলতে গেল? যেরকম মনোমালিন্য চলছিল, বিকেলে যেভাবে ওরা বিচ্ছিন্ন হয়েছিল, তাতে এই রকম ঘটনা আশাই করা যায় না। কিন্তু কি কথা বলছে ওরা? বসন্ত কি ওকে ডাকতে এখানে এসেছিল, নাকি আগে থেকে এরকম পরিকল্পনা করা ছিল? ঘুম আসছিল না, এবং সেই সময় তাঁবুর গায়ে মানুষের ছোঁয়া লাগতেই সে নিশ্চল হলো। অন্ধকারেও বোঝা যাচ্ছে ভেতরে ঢুকেছে কেউ। তারপরেই চাপা গলায় কেউ বলল, ঠিক আছে? হুম। কল্পনার গলা। গুড নাইট। গুড নাইট। আরো কয়েক মুহূর্ত। কল্পনা হ্যামকে উঠল। খুব চাপা গলায় একটা গুনগুনানি বাজল। এটা কোন রবীন্দ্রসঙ্গীতের সুর? পূজা আর প্রেম, দুঃখ আর সুখ যার গানে একাকার হয়ে যায়, তার সুরের সূত্র খুঁজতে যাওয়াটাই বোকামি। সকাল ৮টায় রওনা হয়েছিল সবাই। আজও প্রত্যেকের শরীর আর একজনের সঙ্গে দড়িতে সংযুক্ত হয়নি। ফাঁপা তুষার বা আচমকা পা পিছলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধ করতেই এই ব্যবস্থা নিতে হয়েছিল সহদেবের। কিন্তু শেরিং বলেছে সেরকম সম্ভাবনা এখনই নেই। এদিকের বরফ বেশ শক্ত এবং ওতে চলার গতি আরো শ্লথ হয়ে যাবে। প্রতি পদক্ষেপের আগে সামনের বরফ লাঠি দিয়ে পরীক্ষা করে নিলেই আপাতত চলবে। রোদ উঠলে ঠান্ডা কমলো, কিন্তু রঙিন চশমা ব্যবহার করতে হলো প্রত্যেককে। আশেপাশে কোথাও কোনো গাছপালা নেই, যেন সাদা পৃথিবীটা শটান হয়ে উঠে গেছে আকাশে। অবশ্য সবটাই যে সাদা তা নয়। উঁচু উঁচু পাহাড়ের শরীরের অনেকটাই তুষারমুক্ত। জায়গাগুলোকে মোটেই সুশ্রী দেখাচ্ছে না। সুশ্রী নয়, তবু ওইটুকুই পরিচিত বলে মনে হচ্ছিল। বরফ জমেছে পাহাড়ের খাঁজে খাঁজে এবং এই উপত্যকায়। কিন্তু আরামের পথ ফুরোতে দেরি হলো না। 10টা নাগাদ ওরা খাড়া পাহাড়ের গায়ে এসে পৌঁছালো। শেরিং এর সঙ্গে কথা বলে বোঝা গেল আগেরবার সে যখন এই পথে এসেছিল তখন এত বরফ পড়েনি। ফলে পাহাড় ডিঙিয়ে যাওয়ার যে রাস্তাটা তার চেনা, তা এখন পরিষ্কার নয়, এবং স্পষ্টই বোঝা যাচ্ছে এই পথে আগের দলটি যায়নি। শেরিং জানালো ওরা নিশ্চয়ই ঘুরপথে যাচ্ছে। সেক্ষেত্রে স্পটে পৌঁছতে ওদের বেশি সময় লাগবেই। খবরটা শোনার পর সবচেয়ে উৎসাহিত হলো ঠক্কর।
শেরিংয়ের সঙ্গে রাস্তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। বরফের ওপর ওর হাঁটার ধরন এবং শারীরিক ক্ষমতা দেখে অরিন্দমের কেবলই মনে হচ্ছিল লোকটার পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আছে। একজন সাধারণ খুনি এই কাজে দক্ষ হতে পারে না। স্পন্সর খুঁজে খুঁজে ঠিক লোককেই বাছাই করেছে। আবার সাধারণ পর্বতারোহী এইভাবে ঠান্ডা মাথায় খুনও করতে পারে না। কিন্তু ঠক্করের ইতিহাস এই মুহূর্তে জানার উপায় নেই। এদিকে বসন্তর ব্যবহার আজ সকাল থেকে আগের মতোই হয়ে গেছে। সেই সন্দিগ্ধ ভঙ্গি, একটু অমান্য করার চেষ্টা, নিজেকে নেতা হিসেবে দেখানোর প্রবণতা আর নেই। কথায় কথায় সে আসছে অরিন্দমের কাছে পরামর্শের জন্য, কিন্তু কল্পনার মধ্যে সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে না। বসন্ত কাছে এলো। দাদা, কি করা যায়? এ পাহাড় ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করা বোকামি। কিন্তু এরকম পাহাড় যে সামনে পড়বে সেটা আমাদের জানা ছিল বসন্ত। ছিল, কিন্তু ইটস টু মাচ। হিমালয়ান ইনস্টিটিউটের ট্রেনিং ছাড়া ইম্পসিবল। অরিন্দম জবাব দিল না। কথাটা তারও মনে হয়েছে। এত খাড়াই পাহাড়, যদিও এদিকটায় বরফ না জমায় পাথর বেরিয়ে, কিন্তু উঠতে গেলে রীতিমতো অনুশীলন থাকা দরকার। ঝুঁকি নিতে গেলে হাত পা তো ভাঙবেই। মৃত্যুও অস্বাভাবিক নয়, কিন্তু তার চেয়ে এখান থেকে শূন্য হাতে ফিরে যাওয়া আরও বোকামি হবে। ঘণ্টাখানেক বাদে ফিরে এলো শেরিং আর ঠক্কর। নিজের চেনা পথটা খুঁজে পেয়েছে শেরিং। পাহাড়ে উঠতেই হবে, কিন্তু এতটা নয়। এবং সবচেয়ে সুবিধা হলো ওখানকার পাথরগুলো খুব খাড়াই নয়। পুরো দলটা ওখানে পৌঁছানোর পর মালবাহকরা খুশি হলো। এখন ওদের মাত্র 1000 খানেক ফুট ডিঙোতে হবে। দড়িতে নিজেদের যুক্ত করে ওরা একে একে উঠে যেতে লাগলো শেরিংকে অনুসরণ করে। এরা 5 জন দৃশ্যটা দেখছিল বুকে কাঁপুনি নিয়ে। মালবাহকের সঙ্গে ঠক্কর উঠছে। চকিত ওর সুটকেসটার কথা খেয়াল হলো বসন্তর। সেটা রয়েছে নিচে। মালবাহকরা সমস্ত মাল বেঁধে রেখে গেছে। খানিকটা উপরে উঠে টেনে টেনে তুলছে দড়ির সাহায্যে সবাই মিলে। নিজের প্রয়োজনেই ঠক্করকে হাতছাড়া করতে হয়েছে সুটকেসটা। শেষ পর্যন্ত দলটা যখন চোখের আড়ালে চলে গেল, তখন সহদেব বলল, দাঁড়িয়ে থেকে লাভ নেই। আপনারা আমাকে অনুসরণ করুন। কোনো রকম ঝুঁকি নেবেন না। তাড়াহুড়ো করার দরকার নেই। শরীরটাকে হালকা রাখার চেষ্টা করবেন। একটা দড়িতে সহদেব, বসন্ত এবং কল্পনা যুক্ত হলো। দ্বিতীয়টায় অরিন্দম এবং বিক্রম। বুদ্ধি করে বিক্রম মালবাহকদের সঙ্গে তাদের ক্যামেরা পাঠিয়ে দিয়েছে। প্রায় হামাগুড়ি দিয়েই অনেকটা উঠে আসার পর ওরা হাঁপাতে লাগলো। সহদেব বলল, খবরদার, কেউ ভুল করেও নিচের দিকে তাকাবেন না। যেখানে ওরা দাঁড়িয়েছিল সেখানে পাথরটা চওড়া। ওপর থেকে শেরিংয়ের গলার স্বর ভেসে এলো। চিৎকার করে সে ওদের অবস্থান জানতে চাইছে। সহদেব প্রতিধ্বনি বাঁচিয়ে তার জবাব দিল। কল্পনা বলল, কেউ বিশ্বাস করবে না আমি এভাবে উঠতে পারছি। কথাটা যেন সবাই মেনে নিল, কারণ সহদেব ছাড়া এটা সবারই মনের কথা। হঠাৎ বসন্ত জিজ্ঞাসা করল, কিন্তু সহদেব, ওপরে পৌঁছে যদি দেখি আমরা ভুল পথে এসেছি, যদি জায়গাটাকে খুঁজে না পাই? আমাদের আগের দল তো এই পথে যায়নি। হতে পারে। পাহাড়ে, বিশেষ করে বরফের পর, ডেফিনিট না হলে স্পট খুঁজে পাওয়া মুশকিল। বাহ, তুমি এখন এ কথা বলছো? কলকাতায় তুমি আমাকে বলেছিলে খুঁজে বের করতে অসুবিধা হবে না। বলেছিলাম, কিন্তু পাবোই এমন কথা বলিনি। আই উইল কিল ইউ যদি স্পট না পাওয়া যায়, চাপা গলায় বলে উঠল বসন্ত। পারো, কিন্তু তাতে কি স্পট পাবে? কল্পনা বসন্তর হাত ধরল। এভাবে বলছো কেন? উনি তো চেষ্টা করছেন। হাতটা এক ঝটকায় সরিয়ে নিল বসন্ত। তুমি চুপ করো। তুমি আবার ওভাবে কথা বলছো? কল্পনা ফুঁসে উঠল। বসন্ত থমকে গেল। আই এম সরি। তারপরে সহদেবের দিকে ফিরে বলল, কিছু মনে করো না, আমার আসলে মাথা ঠিক নেই। কোথায় যাচ্ছি, ঠিক যাচ্ছি কিনা তাও জানি না। সহদেব মাথা নাড়ল। ঠিক আছে, পাহাড়ে কখনো ইমোশনের শিকার হলো না। এবার আরো কষ্টকর হচ্ছিল ওঠা। সহদেব যতটা স্বচ্ছন্দ, কল্পনা বা বসন্ত তার ধারে কাছেও নয়। অরিন্দম হাঁপিয়ে পড়ছিল। প্রতিটি মুভমেন্টেই সারা শরীরে আতঙ্ক ছড়াচ্ছিল। বিক্রম কথা বলছে না অনেকক্ষণ থেকেই, কিন্তু ওর মুখ এখন সাদা। হঠাৎ ওপরে চিৎকার উঠল। কল্পনার পা পিছলে যাচ্ছে। প্রাণপণে দড়িটাকে টেনে ধরেছে সহদেব। এক মুহূর্ত।
অন্ধের মতো একটা খাঁজ আঁকড়ে ধরল কল্পনা। সহদেবের গলা শোনা গেল, ঠিক আছে, নার্ভাস হয়েও না, উঠতে পারবে? কল্পনার গলা শুনতে পেল না অরিন্দম। সে একটা পাথরের উপর দুটো পায়ে শরীরের ভর রেখে দাঁড়িয়েছিল। অন্তত 4 ফুট নিচে বিক্রম পিঁপড়ের মতো পাহাড় আঁকড়ে দাঁড়িয়ে। হঠাৎ বিক্রমের গলা পাওয়া গেল, দাদা, আমাকে ছেড়ে দিন। মুখ নিচু করতে সাহস পেল না অরিন্দম। কি বলছো? আমি পারবো না, আমি নেমে যাচ্ছি। নেমে কোথায় যাবে? অরিন্দমের শরীরে কাঁপুনি এলো। পাহাড়ের নিচে বসে থাকবো। মরে যাবে, কেউ নেই ওখানে। কিন্তু উঠতে গেলে এখনই মরবো। আমাকে একটা তাঁবু আর খাবার পাঠিয়ে দিন, ফেলে দিন ওপর থেকে। আমি একাই অপেক্ষা করব। দড়িতে টান লাগলো। অরিন্দম মুখ না নামিয়ে জিজ্ঞাসা করল, কি করছো? দড়ি ধরে টানছো কেন? খুলে দিচ্ছি। উইশ ইউ গুড লাক, দাদা। বিক্রমের গলা কাঁপছে। দড়িটা টেনে তুলতেই সেটা উপরে উঠে গেল। ছোকরার মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু এখন কিছু করা অসম্ভব। মনের জোর যার নষ্ট হয়ে যায় তাকে ঘাটানো কখনোই উচিত নয়। শেরিংই পারে বিক্রমকে উপরে নিয়ে যেতে। অরিন্দম উপরের দিকে তাকিয়ে দেখতে পেল ওরা অনেক এগিয়ে গেছে। 40 মিনিট পরে সে যখন উপরে পৌঁছালো তখন শেরিং তার হাতে চায়ের গ্লাস এগিয়ে দিচ্ছে। এই বয়সে ফিল্মের হিরো হওয়া যায়, প্রেম করা যায়, কিন্তু অরিন্দমের মনে হলো তার এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। নিজেকে ছিবড়ে বলে মনে হচ্ছে। পাথরের গায়ে হেলান দিয়ে সে প্রায় ঝিমোতে লাগলো। এত ঠান্ডাতেও গায়ে ঘাম জমেছে। মনে হচ্ছে প্রেশার কমে গেছে অনেকটা। সে দেখল না বসন্ত এবং কল্পনারও একই দশা। এই সময় সহদেবের গলা শুনতে পেল, চা খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। কিন্তু বিক্রমবাবু কোথায়? নিঃশব্দে নিচের দিকে হাতের ইশারা করলো অরিন্দম। সহদেব জিজ্ঞাসা করল, তার মানে? নিঃশ্বাস এখনো স্বাভাবিক নয়। অরিন্দম বলতে পারল, ও উপরে উঠতে চাইছে না। সে কি? উনি একা ওখানে কি করবেন? আপনার পেছনেই ছিলেন তো? হ্যাঁ, ও পারল না। দড়ি খুলে এগিয়ে যেতে বলল। সহদেব চিৎকার করল, বিক্রমবাবু! প্রতিধ্বনি কমে গেলে চিনচিনে উত্তর এলো, কিন্তু সেটা বোধগম্য হলো না। শেরিং আর সহদেব আলোচনা করতে লাগলো কি করা যায়। চা পেটে পড়ায় একটু ভালো লাগছে এখন। অরিন্দম দেখলো শেরিং এর লোকজন এর মধ্যে স্টোভ জ্বালিয়েছে। ঠক্কর ঝুঁকে নিচের দিকে দেখছে। তারপরে এসে চিৎকার করে উঠল, আরে মাত উতরাইয়ে! সহদেব আর শেরিং ছুটে গেল পাথরের কিনারে। উঠে দাঁড়িয়েও শরীরটাকে ধাতস্থ করতে দেরি হলো অরিন্দমের। আর তখনই নিচ থেকে চিৎকারটা ভেসে এলো। ওপরের মানুষগুলো যেন বোবা হয়ে গেল। ঠক্কর ধীরে ধীরে মুখ সরিয়ে নিল। অরিন্দম এগিয়ে গেল পাথরের কিনারায়। 1000 ফুট নিচে দুহাত ছড়িয়ে শুয়ে আছে বিক্রম। উপর হয়ে পড়ায় তার মুখ দেখা যাচ্ছে না। এত ওপর থেকেও বোঝা যাচ্ছে কোনো কাঁপুনি নেই। তরতর করে নামতে লাগলো শেরিং। দুজন মালবাহক ওর কোমরের দড়ি ধরে সাহায্য করতে লাগলো নামতে। একটু একটু করে ছোট হয়ে গেল শেরিং। শেষ পর্যন্ত শরীরটার পাশে পৌঁছে সযত্নে ওকে চিৎ করল। আর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নিজের ভাষায় কিছু বলল। ওর দুজন সাহায্যকারী সেই কথা রিলে করে উপরে পৌঁছে দিতে একজন মালবাহক একটা কাপড় আর দড়ি বেঁধে নিচে ফেলে দিল। সেটাকে কুড়িয়ে নিয়ে শরীরটাকে ঢেকে ভালো করে বেঁধে আবার উপরে উঠতে লাগলো শেরিং। মৃত্যুকে এত স্বাভাবিকভাবে জীবন ছিনিয়ে নিতে কখনো দেখেনি ওরা। হয়তো পাহাড়ে মানুষের আচরণও পাল্টে যায়। কেউ চিৎকার করলো না, কেউ কাঁদলো না, কেউ জিজ্ঞাসা পর্যন্ত করলো না বিক্রম মরে গেছে কিনা। এমনকি ঠক্কর পর্যন্ত হাঁটু মুড়ে বসেছিল চুপচাপ। পাহাড়ে কেউ কারো জন্য অপেক্ষা করে না। স্মৃতি নিয়ে পিছিয়ে পড়ার অর্থ হলো মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ওরা হাঁটছিল। এখন প্রতিটি শরীর পরস্পরের সঙ্গে দড়িতে বাঁধা। প্রতিটি পদক্ষেপ জরিপ করে ফেলা। মৃত্যুর ফাঁদ এড়িয়ে যাওয়া। আকাশে মেঘ জমছে, অথচ বিকেলের দেরি আছে অনেক। বড় দ্রুত ছায়া নেমে আসছে। অরিন্দমের সমস্ত শরীর কেঁপে উঠল।
এবং তখনই মনে হলো তার সামনে যে যাচ্ছে সে যেন কোঁকিয়ে উঠল। সামান্য ফোঁপানি। কল্পনা? অরিন্দম ঠোঁট কামড়াল। পেছন থেকে বিক্রম এখনো কি বলে যাচ্ছে, উইশ ইউ গুড লাক দাদা। সহদেব নিশ্চিত যে দুর্ঘটনাস্থলের 10 কিলোমিটারের মধ্যে ওরা এসে পড়েছে। যদিও খালি চোখে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, চারিদিকে শুধু বরফ আর বরফ। বাংলা ছবির কোনো ক্যামেরাম্যান এমন দৃশ্য তোলার সুযোগ পেয়েছে কিনা তা অরিন্দমের জানা নেই। যে পেতে যাচ্ছিল তার ক্যামেরাটা এখনো মালবাহকের দড়িতে বাঁধা রয়েছে। বরফের মধ্যে হাঁটা একটা কষ্টকর অভিজ্ঞতা। প্রতি মুহূর্তে মনে হচ্ছে পায়ের তলার তুষার দুলে উঠছে। প্রতি মুহূর্তেই শরীরটা ভুস করে তলিয়ে যেতে পারে। যদিও দড়ির বাঁধন পরস্পরকে সাহায্য করছে, তবু আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ বিক্রমের দুর্ঘটনার কারণেই হোক অথবা পরিশ্রমের জন্যই হোক, তাঁবু পড়েছিল দুপুর শেষ না হতেই। অবশ্য এখানে দুপুর সকাল বিকেলকে আলাদা করে চিনে নেওয়া বেশ কষ্টকর। আকাশের চেহারা এবং রোদের রং প্রায় 10 মিনিট অন্তর অন্তর পাল্টে যাচ্ছে। তাঁবুর ভেতরে কাগজপত্র নিয়ে হিসেব শেষ করে সহদেব জানালো, বড়জোর 10 কিলোমিটার। বুঝলে বসন্ত, এর মধ্যে আমরা ধ্বংসস্তূপটাকে পেয়ে যাব যদি বরফে চাপা না পড়ে গিয়ে থাকে। কল্পনা জিজ্ঞাসা করলো, কত বরফ পড়লে প্লেন ঢাকা পড়ে যাবে? সহদেব জিভে শব্দ করল, প্লেনটা তো আর আস্তে দাঁড়িয়ে নেই, টুকরো টুকরো হয়ে পড়েছে হয়তো, কিন্তু আমি শিওর যে কাছাকাছি পৌঁছে গিয়েছি। এতক্ষণে অরিন্দম কথা বলল, তোমার কষা অঙ্ক বা কম্পাসের ওপর আমার কোনো অনাস্থা নেই, কিন্তু কাছাকাছি এলে তো আমরা আগের দলটাকে দেখতে পেতাম। ওরাও তো একই উদ্দেশ্যে যাচ্ছে। সহদেব কয়েক সেকেন্ড চুপ করে থেকে উত্তর দিল, হয়তো ওরা ভুল পথে চলে গেছে, না হয় ঘুরপথে আসছে। অরিন্দম তাঁবুর বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। শেরিং তো চারপাশ দেখে আসার জন্য লোক পাঠিয়েছে। ওরা ফিরে এসে কি বলে শোনো। আমার তো মনে হচ্ছে আমরা অনন্তকাল শুধু বরফের উপরই হেঁটে যাচ্ছি। সহদেব শব্দ করে হাসল, পারবেন না দাদা, হিমালয় আটকে দেবে। তাছাড়া পৃথিবীটা এত ছোট যে কেউ অনন্তকাল হাঁটতে পারে না। পারলেও বরফ পাবে না, এরপরেই তিব্বত। রসিকতাকে রসিকতা হিসেবেই নিল অরিন্দম। বাইরে বেরিয়ে সে ঠক্করকে দেখতে পেল। লোকটা এক দৃষ্টিতে উত্তর দিকে তাকিয়ে আছে। ওপাশের দুটো তাঁবুতে মালবাহকদের মধ্যে যারা রয়ে গেছে তারা কাজ চুকিয়ে ফেলতে ব্যস্ত। রোদ আছে, কিন্তু আকাশে মেঘ জমছে। খুবই সামান্য, কিন্তু কালো। ঠক্কর মুখ ফেরাতেই তাকে দেখতে পেল। লোকটার মুখে মাংকি ক্যাপ। চোখ এবং ঠোঁট দেখে দূর থেকে মানুষের মতলব বোঝা যায় না। অরিন্দম দেখল ঠক্কর এগিয়ে আসছে। বলিয়ে হিরে সাহাব, হাল কেসা হ্যায়? মানে? অরিন্দম সন্দিগ্ধ চোখে তাকালো। লোকটাকে তার কিছুতেই সহজ মনে হয় না। আপনার কি মনে হচ্ছে এই জায়গা ছেড়ে আমরা ফিরে যেতে পারবো? ঠক্কর হাসল। কেন পারবো না? এসেছি যখন, তখন যেতেও পারবো। কিন্তু মিস্টার সেন তো পারবেন না। আমি ওর কথাই ভাবছিলাম। এই বরফের কোথাও লোকটা মরে জমে আছে। মহব্বত বহুত বুড়া জিনিস হিরো সাহেব, মানুষকে একদম পাগলা করে দেয়। তোমাকে কে বললো উনি মহব্বতের জন্য রাত্রে বেরিয়েছেন? কি জন্য গেছেন তা এখন সবাই জানে। ঝুট। হ্যাঁ, হীরের ব্যাপারটা ছিলই, কিন্তু অর্বিকুত ছিল। ঠক্কর প্রতিবাদ করল। তারপর হঠাৎ গলা পাল্টে জিজ্ঞাসা করল, আপনি কি কুলিদের মুখে ইনফরমেশন পাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন? কিসের ইনফরমেশন? অরিন্দম না বোঝার ভান করল। হিরো সাহাব, অ্যাক্টিংটা আপনি আচ্ছা করলেন না। আর তখনই লোকগুলোকে দেখতে পাওয়া গেল। তিনটে লোক বরফের ওপর দিয়ে প্রায় টলতে টলতে এগিয়ে আসছে। পৃথিবীর ও প্রান্ত থেকে যেন আচমকা উঠে এলো ওরা। ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল অত্যন্ত ক্লান্ত। লোক তিনটি যখন তাঁবুর সামনে পৌঁছালো তখন সবাই বেরিয়ে এসেছে। শেরিং প্রথম ওদের দিশি মত দিল। একদম সাদা হয়ে গেছে মুখগুলো। একটু সামলে ওঠার সময় দিয়ে শেরিং প্রশ্ন করতে লাগলো, আর বারংবার উত্তরের দিকে তাকাতে লাগলো। ওদের কথাবার্তা চলছিল সম্ভবত সিকিমেজে। বিন্দু বিসর্গ বুঝতে পারছিল না এরা। শেষ পর্যন্ত লোক তিনটিকে তাঁবুতে পাঠিয়ে দিয়ে শেরিং বসন্তকে বলল,
আমাদের আগের দলটা এখান থেকে ৮ ঘন্টা দূরে তাঁবু ফেলেছে। এরা দূর থেকে দেখেছে কিন্তু কাছে যায়নি। বসন্ত উত্তেজিত গলায় জিজ্ঞাসা করল, প্লেনটা কোথায় পড়েছে তা ওরা দেখতে পায়নি? না, তবে ওই উত্তরের সাদা পাহাড়টার নিচে একটা অ্যালুমিনিয়ামের পাত পড়ে থাকতে দেখেছে। পাতটার উপরে রোদ পড়ায় চকচক করছিল। যদি সেটা প্লেনের কিছু হয় তাহলে ধরে নেওয়া যায় আমরা কাছাকাছি এসে গেছি। কথাটা শোনা মাত্র সহদেব চিৎকার করে উঠল, ও গড! আমি যখন বলছিলাম তখন তোমরা বিশ্বাস করছিলে না। আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে জায়গাটা ঠিক কত দূরে বলল ওরা? সময়টা বেচারারা গুলিয়ে ফেলেছে। তবে ১ ঘন্টার রাস্তা তো বটেই। আপনাদের ২ ঘন্টা লাগবে। শেরিং চিন্তিত মুখে বলল, কিন্তু ওরা চকচকে জিনিসটার কাছে পৌঁছাতে পারেনি। কেন? প্রশ্নটা তখন বসন্তের একার নয়। অনেকটা নিচে নামতে হবে খাদ বেয়ে। ওখানে চোরা গর্ত সব জায়গায় ছড়িয়ে। সেই খাদের বরফ ডিঙিয়ে আবার উপরে উঠতে হবে। ওদের এসব করার শক্তি ছিল না আজ। শেরিং আকাশের দিকে তাকালো। তাড়াতাড়ি খেয়ে নিন। আকাশের অবস্থা ভালো নয়। এখানে কোনো আড়াল নেই। ঝড় উঠলে সামলানো অসম্ভব হয়ে যাবে। লোকটাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। অরিন্দম দেখল মেঘটা বড় হচ্ছে। তবে এখনো ভীতিকর কিছু নয়। সে অনুযোগের গলায় বলল, এখানে তাঁবু ফেলায় ভুল হয়েছে। শেরিং মাথা নাড়ল। কদিন তো ঝড় ওঠেনি, এমন মেঘও দেখিনি। সহদেব জিজ্ঞাসা করল, আর কতক্ষণ আলো থাকবে বলে মনে হয়? শেরিং সূর্যের দিকে আর দিগন্তের দিকে তাকালো। তারপর মেঘটাকে দেখল। দেখে বলল, বড়জোর ১.৫ ঘন্টা। সহদেব ব্যস্ত হলো। তাহলে আমরা যদি আর একটু এগিয়ে গিয়ে কোনো আড়াল খুঁজে পাই? বসন্ত প্রস্তাবটাকে বাতিল করল। এসব খুলে প্যাক করতেই তো ০.৫ ঘন্টা লাগবে। কয়েকবার মেঘটার দিকে তাকিয়ে শেরিং তার দলবলের সঙ্গে আলোচনা করতে লাগলো। শেষ পর্যন্ত স্থির হলো এগিয়েই যাওয়া হবে। মালপত্র এখানেই তাঁবুতে ভালো করে চাপা দিয়ে ২টো তাঁবু সঙ্গে নিয়ে যাওয়া হবে। ওই খাদটার কাছে যদি পৌঁছানো যায় তাহলে ঝড়ের মুখে পড়তে হবে না। অথচ চকচকে জিনিসটার কাছাকাছি থাকা যাবে, যাতে কাল সকালেই রওনা হওয়া যায়। পাহাড়টা যখন স্পষ্ট তখনই রোদ চলে গেল। পাহাড়ে বরফের বুকে সূর্য যখন লুকিয়ে পড়ে তখন ভালো লাগার বদলে একটা অসহায়তা বোধ আক্রমণ করে বসে। সূর্য ডুবেছে কিন্তু আলো নেভেনি। এটাকে কি রিফ্লেকটিভ গ্লোরি বলে? উত্তমবাবুর আলোয় যেমন অনেক পরিচালক আলোকিত হয়েছিলেন, কিংবা মৃত্যুর ৬ বছর পরেও তার যে কোনো ছবি রিলিজ হলেই হাউসফুল হয়। যতই মুখে রং মাখো আর চুল ফাঁপাও, তোমার একার নামে যদি প্রথম ৭টা দিন হাউসফুল না হয় তাহলে বুঝবে ফিল্ম স্টার হিসেবে তুমি একজন হরিদাস পাল। হঠাৎ হাঁটু পর্যন্ত তুষার নেমে যাওয়ায় অরিন্দম প্রাণপণে লাঠিতে ভর দিয়ে নিজেকে সামলাতে চাইল। তার দড়ির অন্য প্রান্ত সহদেবের কোমরে বাঁধা। সেখানে টান পড়তেই সে চিৎকার করে উঠল, কি হলো? হাত নেড়ে কিছু হয়নি বুঝিয়ে অরিন্দম ধীরে ধীরে এবং অনেক চেষ্টায় নিজেকে তুষার মুক্ত করে উঠে দাঁড়ালো। সহদেব বলল, নিশ্চয় অন্যমনস্ক হয়ে হাঁটছিলেন। বি অ্যালার্ট দাদা। অরিন্দম কোনো কথা বলল না। সূর্যটাকে দেখে এই সময় ও পরিবেশেও তার যে কেন টালিগঞ্জের কথা মনে পড়ল। ঢেকি কি স্বর্গে গেলেও ধান ভানে? ছবি বিশ্বাস পাহাড়ি সান্যাল কি উত্তমবাবুকে পেয়ে সেখানেও নাটক ফিল্ম করছেন? না গেলে তো জানার উপায় নেই। তাঁবু খুলে জিনিসপত্র প্যাক করতে ৮ ঘন্টা লেগে গিয়েছিল, যার ফলে মেঘটা এখন প্রায় অর্ধেক আকাশ ঢেকে ফেলেছে। পেছনের দিকে তাকালে মনে হচ্ছে অন্ধকার যেন তাড়া করে আসছে ওদের। ঠিক কোথায় যাওয়া হচ্ছে জানা নেই, শুধু পেছন তাড়া করে আসা মেঘটার হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা। অথচ দৌড়াবার বা অবিবেচকের মতো পা ফেলবার কোনো সুযোগ নেই এখানে। আলো যে নিভছিল, রিফ্লেক্টেড গ্লোরিরও যে এক সময় শেষ হয় তা বুঝতে দেরি হলো না। ২ ঘন্টার বদলে আরো ৩০ মিনিট বেশি কেটেছে। ঝুপঝুপ করে নামছে অন্ধকার এবং সেই সঙ্গে মেঘের বার্তা নিয়ে আসা হিম বাতাস। এখন অনেকটা মনের আলোয় পথ খুঁজে চলা। আর সেই সময় শেরিং চিৎকার করে উঠল। খাদটা দেখতে পেয়েছে সে। শুধু চিৎকার নয়, আনন্দের উৎসাহ দিতে লাগলো সে সবাইকে দ্রুত আসার জন্য। দলগুলো বিভক্ত হয়ে ছাড়া ছাড়া হয়ে পড়েছিল। সহদেবের স্বচ্ছন্দ গতির সঙ্গে তাল রাখতে পারছিল না অরিন্দম।
শুধু মনের সঙ্গে হেঁটে যাওয়া। মেঘ এখন আকাশের ৩ ভাগ দখল করে নিয়েছে। খাদের একপাশের পাহাড়টাকে দেয়াল করে লোকগুলো যে দ্রুততার সঙ্গে তাঁবু খাটিয়ে ফেলল, তা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত ছিল। এইভাবে দ্বিতীয়বার তাঁবু তুলে আনা অবিবেচকের কাজ হয়েছে বলে কারো এক সময় মনে হলেও মেঘের চেহারা শেষ যা দেখা গিয়েছিল তা দেখার পর আর কেউ কথাটা তোলেনি। আজ আলো জ্বালার কোনো উপায় নেই। জল বেশি আনা যায়নি এবং টিনের খাবার খেতে হবে। কিন্তু এসব চিন্তা কারো মাথায় আসছিল না। প্রত্যেকেই স্লিপিং ব্যাগের আশ্রয় চাইছিল রাতটার জন্য। বৃষ্টি পড়ছে না, অথচ বাতাস এখন উত্তাল। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে খ্যাপা হাতির মতো গর্জন করছে। ওদের সমস্ত অভিজ্ঞতা ছাপিয়ে গেছে আজকের ঠান্ডা। খুঁজে পেতে একটা মোমবাতি জ্বালল সহদেব, এবং তখনই দাঁতে দাঁত লাগার শব্দ পাওয়া গেল। সেই অল্প আলোয় দেখা গেল কল্পনা স্লিপিং ব্যাগের ভেতর শুয়েও ঠকঠক করে কাঁপছে। বসন্ত তার কাছে পৌঁছে জিজ্ঞাসা করল, কি হয়েছে? ওরকম করছো কেন কল্পনা? কল্পনা সাড়া দিতে পারছিল না। কয়েকবার নিজের নাম শোনার পর কোনো মতে বলতে পারল, পারছি না। কি শীত! আমার শরীর বরফ হয়ে যাচ্ছে। বসন্ত অসহায় মুখে তাকালো। তার গলা ঘসঘসে শোনালো। কি করা যায়? সহদেব বলল, হাত পা ঘষে দাও, দেরি করো না। সংকোচ কাটিয়ে বসন্ত কল্পনার হাত তুলে গ্লাভস খুলে চিৎকার করে উঠল, বরফের মতো ঠান্ডা। তারপর প্রাণপণে নিজের হাত ঘষতে লাগলো সেখানে। কল্পনার দাঁতে দাঁত লাগার শব্দ বেড়েই চলেছে। এখন আর কথাও বলতে পারছিল না বেচারা। বসন্ত চিৎকার করল, একটুও গরম হচ্ছে না। আমি কি করব বলে দাও তোমরা। কল্পনা, কল্পনা, শক্ত হও। সহদেব বলল, ওকে জড়িয়ে ধরো বসন্ত, আমি দেখছি আগুন জ্বালানো যায় কিনা। তারপর ত্রিপল পাতা হলেও আগুন জ্বালার কোনো উপকরণ আজ এই তাঁবুতে নেই। বসন্ত পাগলের মতো স্লিপিং ব্যাগ থেকে কল্পনার মাথা বের করে এনে দুহাতে জড়িয়ে ধরল। তার কনকনে নাক, গাল, কপালে হাত ঘষতে লাগলো। তারপর প্রায় অসহায় গলায় কেঁদে উঠল, কিছুই হচ্ছে না। হাট যাইয়ে। ঝোড়ো বাতাস ডিঙিয়ে শব্দ দুটোকে চিৎকারের মতো শোনালো। বসন্ত দেখল ঠক্কর ওর পেছনে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত এক অসহায়তা বোধ তাকে কল্পনার মুখের কাছ থেকে সরিয়ে আনলো। অন্য সময় সে কিছুতেই ঠক্করকে কল্পনার পাশে হাঁটু গেড়ে বসতে দিত না। খুব যত্নের সঙ্গে কল্পনার গালে আঙুল রেখে ঠক্কর মাথা নাড়ল। তারপর অরিন্দমের দিকে ফিরে চিৎকার করে উঠল, হে মেয়ে, কেমন করে এতটা হাঁটলো ঈশ্বর জানেন। এ একদম বরফ হয়ে যাচ্ছে। তারপর নিজের রুকস্যাক থেকে একটা মাঝারি বোতল বের করে ছিপিটা খুলল। বাকি তিনজন কোনো কথা বলছিল না। ঠক্কর দুটো আঙুলে কল্পনাযুক্ত দাঁতের পাটি খোলার চেষ্টা করল। এখন আর সেগুলো শব্দ করছে না। মুখ সামান্য ফাঁক হতেই সে বোতলের তরল পদার্থের খানিকটা কল্পনার জিভের উপর ঢেলে দিল। জিভ নড়ে উঠল। মুখ দুহাতে সামান্য তুলে ঠক্কর কল্পনাকে গিলতে বাধ্য করল। মুখে সামান্য কুঞ্চন। ঠক্কর দ্বিতীয়বার একই চেষ্টা করল। তারপর কল্পনার প্রায় নীল হয়ে আসা গালে মৃদু চড় মারতে লাগলো। বসন্ত দ্রুত চলে এলো কাছে। কি খাওয়ালে ওকে? ব্র্যান্ডির বোতলটা সামান্য ওপরে তুলে কিছু না বলে ফিরে গেল ঠক্কর। আর পাগলের মতো কল্পনাকে চৈতন্য ফিরিয়ে আনতে চেষ্টা করতে লাগলো বসন্ত। শেষ পর্যন্ত সে নিজেই ডুকরে কেঁদে উঠল। সহদেব চিৎকার করে উঠল, ডোন্ট গেট আপসেট বসন্ত। মুখ ফিরিয়ে তাকিয়ে বসন্ত বলল অভিযোগের গলায়, কল্পনা মরে যাচ্ছে। তারপরে সে উঠে টলতে টলতে নিজের হ্যামকের কাছে ফিরে গেল। বাইরে ঝড়, মেঘের ডাক আর তাঁবুর ভেতর স্বল্পালোকে কয়েকটি মানুষ নিজেদের নিঃশ্বাসের শব্দ শুনছে। অরিন্দম এতক্ষণ চুপচাপ দেখছিল। আগুন আর ভালোবাসা যে চাপা থাকে না, এটা আরেকবার সত্যি হলো। বসন্ত এখন আর কোনো সংকোচ মানেনি। কিন্তু একটা মানুষ চোখের সামনে স্রেফ শীতে জমে মরে যাবে? সে ধীরে ধীরে উঠে কল্পনার সামনে এসে দাঁড়ালো। রক্তহীন মুখ নিয়ে মেয়েটা শুয়ে আছে, শরীর নিশ্চল। এমনকি এই মুহূর্তেও জীবিত কিনা তাও বোঝা যাচ্ছে না। অরিন্দম হাঁটু গেড়ে বসে ওই মুখের দিকে তাকালো। আহা, মানুষ কখন এমন নির্মোহ হয়ে যায়! সে আচমকা চিৎকার করে দুহাতে কল্পনাকে ঝাঁকাতে লাগলো। ওর চোখের পাতা কি নড়ছে? একটু কি ঠোঁট ফাঁক হলো?
মাথাটা নামিয়ে আঙুল রাখল নাকের নিচে অরিন্দম। একটু কি নিঃশ্বাসের স্পর্শ? কল্পনাকে ভালো করে ঢেকে সরে এলো অরিন্দম। আর তখনই বসন্ত জিজ্ঞাসা করল, বেঁচে আছে? হ্যাঁ, ওকে ওর মতো বেঁচে উঠতে দাও বসন্ত। হো ভগবান, ও আপনাকে দাদার মতো শ্রদ্ধা করত। করত? চিৎকার করে উঠল অরিন্দম। এবং তখনই মনে হলো বাইরে ঘুম ঘুম শব্দ হচ্ছে। শব্দটা যে বৃষ্টির তা বুঝতে সময় লাগলো। মুখ ফিরিয়ে অরিন্দম দেখল হ্যামকে শুয়ে ঠক্কর ব্র্যান্ডের বোতলটা গলায় ঢালছে। পৃথিবী আরো শীতল হয়ে উঠেছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক এর ৯ম পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। এই উপন্যাসটি একটু বড় পরিসরে হওয়ায় হয়তো আমার শ্রোতারা শুনতে একটু আলসেমি করছে। শ্রোতার সংখ্যাও কম দেখছি এবং কমেন্টের সংখ্যাও কম দেখছি। আপনারা যারাই কষ্ট করে এত বড় উপন্যাসটি শুনছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানানোর। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।